নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্ব, তৃতীয় পর্ব। পরিকল্পনার বদল হলো। মেয়েকে স্কুলে দিয়ে দুর্গা চলে যাবে দোকানে। চাপ না থাকলে স্বামী মেয়েকে স্কুল থেকে দুপুরে নিয়ে যাবে প্রৌঢ়ার বাড়িতে। বিকেলে বাড়ি ফেরার সময় দুর্গা ওকে নিয়ে যাবে। আজ দুপুরে মেয়েকে স্কুল থেকে প্রৌঢ়ার কাছে পৌঁছে স্বামীকে যেতে হয়েছিল ইম্পোর্ট অফিসে। স্বামী বলে গিয়েছিল, চিন্তা করো না, আমি বিকেল 5টার মধ্যে ফিরে আসব। আমি জানি এখন তুমি দোকান সামলাতে পারবে। স্বামী চলে যাওয়ার পর দোকানে এসেছিল এক বৃদ্ধ দম্পতি। আসুন মা, বলুন কি দেব? বাহ, তুমি আমাকে মা বললে? আপনি আমার মায়ের চেয়েও বয়সে বড়। দেশ কোথায় তোমার? বাংলাদেশে, ঢাকায়। আরে, তুমি তো একেবারে কলকাতার ভাষায় কথা বলো দেখছি। আমি এই দোকানের কথা আগেও শুনেছি, আজই প্রথম এলাম। তুমি কি এখানে কাজ করো? না না, আমি দোকানে খুব অল্প দিন হলো এসেছি। এই দোকান আমার স্বামীর, উনি জরুরি কাজে বাইরে গিয়েছেন। ও তাই বলো। তা তোমার নাম কি? দুর্গা। ও, আমরা এসেছি ভারতের পশ্চিম বাংলা থেকে। বর্ধমান বলে একটা জেলা আছে, নাম শুনেছ? সেখানে আমাদের বাড়ি। নাম যখন তোমার দুর্গা, তুমি তো হিন্দু, আমরা মুসলমান। আবার সেই হিন্দু আর মুসলমান। নিজেকে বাঙালি বলে ভাবতে পারো না কেন তুমি? যাকগে, যেটা কিনবে সেটা পছন্দ করো। ছেলে বলল এখানে শৌখিন জিনিস পাওয়া যায়। পছন্দ করে $222 জিনিস কিনে নিয়ে অনেক আশীর্বাদ জানিয়ে ওরা বেরিয়ে যেতেই দরজা ঠেলে ঢুকল পলাশ। ঢুকে একগাল হেসে বলল, আসলাম। ভ্রু কুঁচকে ছেলেটিকে দেখল দুর্গা, তারপর গম্ভীর হল। আপনি একা? উনি নেই? থাকলে তো দেখতেই পেতেন। আপনি তো এই সময় দোকানে থাকেন না। আছি বলে কি আপনার অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা হবে কেন, বরং ভালোই লাগছে। আপনি কি কিছু কিনতে এসেছেন দোকানে? আমি কি কিনব? এখানে যা আছে সবই তো মেয়েরা ব্যবহার করে। নিউ ইয়র্কে আমার কোনো পরিচিত মেয়ে নেই যে এইসব ব্যবহার করে। তাহলে? আমার তো এখন কোনো কাজ নেই। একা একা একদমই টাইম কাটতে চায় না। ইংরাজি আমি ভালো বলতেও পারি না, তাই। এই সময় দুটো মহিলাকে ঢুকতে দেখে দুর্গা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তারা যা চাইছেন তা অনুমান করে শোকেস থেকে বের করে সামনে রাখার পর বেশ মন দিয়ে দেখে যিনি অপেক্ষাকৃত কম বয়সী তিনি বললেন, আপা, আমরা একটু দামি জিনিস উপহার হিসেবে দিতে চাই, আছে? কী রকম বাজেট? এই ধরেন 100-র আশেপাশে। স্বামী বলেছিল সাধারণ ক্রেতাদের চাহিদা না থাকলে পেছনের শোকেসের তালা খুলে গিফট আইটেম বের করে দেখাবে না। মহিলাদের দেখে দুর্গার মনে হলো এরা সাধারণ ক্রেতাদের পর্যায়ে পড়েন না। সে ওদের একটু অপেক্ষা করতে বলে বিশেষ জায়গায় রাখা চাবি বের করে পেছনের শোকেস খুলে গোটা 3 বাক্স বের করে এনে মহিলাদের সামনে রাখল। মহিলারা বাক্স খুলে গিফট আইটেম ভালো করে দেখে দাম জিজ্ঞাসা করলেন। তারপর নিজেদের মধ্যে কথা বলে $150 আইটেমটার জন্য $100 দিতে চাইলেন। দুর্গা হেসে বলল, না দিদি, অসম্ভব। আপনি হিন্দু? কোথায় বাসা আপনার? কলকাতায়? না, ঢাকা। ও মা, আপনি ঢাকার মেয়ে হয়ে আমাদের একটু কনসিডার করবেন না? আমার ওপর অর্ডার নেই, আমি খুব কম হলে 140-এ দিতে পারি। নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলে ওরা রাজি হয়ে গেলেন। দাম দিয়ে রসিদ এবং প্যাকেট নিয়ে ওরা বেরিয়ে যাওয়া মাত্রই পিছনের শোকেসের তালা বন্ধ করল দুর্গা। এই সময় কানে এলো, দেখলেন, আমি এলাম বলেই ভালো বিক্রি হলো। দুর্গা মুখ ফিরিয়ে দেখল দূরের চেয়ারে বসে পলাশ নামের সেই ছেলে কথাগুলো বলে হাসল। দুর্গা বেশ বিরক্ত হলো। আপনি এখনো এখানে বসে আছেন? হ্যাঁ, মানে এখানে বসে দেখতে খুব ভালো লাগছিল।
এটা কাজের জায়গা, বসে দেখার জায়গা নয়। আপনি বাংলাদেশ থেকে এত দূরে এসে কাজ না করে সময় নষ্ট করছেন কেন? কি করব বলুন, পেপার নেই শুনে বেশিরভাগ লোকই কাজ দিতে চায় না। যারা দিতে রাজি হয় তারা ঘন্টায় $8 জায়গায় $2 দিতে চায়। চাচা চাপ দেয় না, দেখি আর কিছুদিন। এই সময় এক বৃদ্ধ ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলেন, ইমিটেশনের গয়না কিনতে চাই, পছন্দ হলে, বাজেট বেশি নয়। তারপর পলাশের দিকে তাকিয়ে বললেন, বাঙালি মনে হচ্ছে। আগে হ্যাঁ, বাহ, নিউ ইয়র্কের এই অঞ্চলে এলে ইংরাজি বলার আর দরকার হয় না। তা আমাকে দেখাও, মেয়েকে একটু উপহার দিতে চাই। পলাশ মাথা নেড়ে দুর্গার দিকে এগিয়ে আসছিল। দুর্গা বলল, হ্যাঁ, আপনি এখন চলে যেতে পারেন। তারপর বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, 1 মিনিট সময় দিন, আমি আপনাকে দেখাচ্ছি। পলাশ আরেকটু এগিয়ে এলো। আমি কি হেল্প করতে পারি? সঙ্গে সঙ্গে তার মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এলো তা যে সে বলতে পারে নিজেরই বিশ্বাস হচ্ছিল না। পলাশের চোখের ওপর চোখ রেখে দুর্গা বলল, আপনি অনেকক্ষণ আমাকে বিরক্ত করছেন, অনুগ্রহ করে আপনি দোকানের বাইরে চলে যান। বৃদ্ধ অবাক হয়ে পলাশের দিকে তাকালেন, বললেন, এ কি, তুমি এই দোকানের কর্মচারী নও? পলাশ ঢঙ্কিল, তারপর মাথা নেড়ে না বলল নিঃশব্দে। সে কি, এই দোকানের যখন কেউ নয় তখন ভেতরে ঢুকতে দিয়েছ কেন? তুমি মেয়ে, একা দোকানে আছো, এইসব ছোকরারা বদমতলব নিয়ে ঢুকে ক্ষতি যে করবে না, তার কি ঠিক আছে? না, উনি এতক্ষণ চুপচাপ বসেছিলেন। এই, তুমি কি কিছু কিনতে এসেছ? বৃদ্ধ চড়া গলায় পলাশকে জিজ্ঞাসা করলেন। নিঃশব্দে মাথা নেড়ে আবার না বলল পলাশ। তাহলে এখানে না দাঁড়িয়ে থেকে দোকানের বাইরে চলে যাও, যাও। দুর্গা দেখল বৃদ্ধ চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। সে বলল, আপনাকে কী ধরনের জিনিস দেখাবো যদি বলেন? বৃদ্ধ হাত তুলে ওকে থামতে বললেন। দুর্গা বুঝতে পারল শারীরিক কষ্ট হচ্ছে। সে তাড়াতাড়ি কাউন্টারের বাইরে বেরিয়ে এসে একটা চেয়ার বৃদ্ধের পাশে রেখে বলল, আপনি এখানে বসুন। বৃদ্ধ বসলেন, তার চোখ এখনো বন্ধ। দুর্গা প্রশ্ন করল, শরীর কি খুব খারাপ লাগছে? জল খাবেন? মাথা নেড়ে না বুঝিয়ে চোখ খুললেন বৃদ্ধ। তারপর জোরে দুবার শ্বাস নিয়ে পকেট থেকে একটা ছোট কৌটো বের করে ওষুধ খেলেন। তারপর আবার জোরে জোরে শ্বাস নিয়ে বললেন, এখন একটু ঠিক আছি। ডাক্তার বলেছেন কোনো রকম উত্তেজনা এড়িয়ে চলতে হবে। সবসময় তো সে কথা মনে রাখতে পারি না। এখন ভালো লাগছে। আপনি কিছুক্ষণ বিশ্রাম নিন। না, এখন ঠিক হয়ে গেছি। ডাক্তার নিষেধ করেছেন যেন একদম উত্তেজিত না হই। চেষ্টা করি, কিন্তু এই রকমের বেয়াদপি দেখলে আর মাথা ঠিক থাকে না। আমার প্রেশারটা আবার একটু বেশির দিকে, বুঝলে তো। এবার একটু জল দেবে? জল খেয়ে গ্লাস ফিরিয়ে দিয়ে বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তুমি কি এই দোকানে একাই কাজ করো? এটা তো ভালো কথা নয়। না, আমার স্বামী সারাক্ষণ থাকেন। আজ উনি একটা বিশেষ দরকারে বাইরে গিয়েছেন বলে আমি একা আছি। ও, তার মানে এই দোকানটা তোমাদের, তুমি কর্মচারী নও। ভালো। দেখো মা, তুমি বাঙালি তো, তাই তোমাকে সাবধানে থাকতে বলছি। তুমি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বাঙালি। শুনেছি তারা একটু বেশি সাহসী হয়। আমি মুসলমানের ছেলে, কিন্তু এই রবীন্দ্রনাথ, মধুসূদন দত্ত পড়ে পড়ে বড় হয়েছি। থাক ওইসব কথা থাক, এবার দেখাও তো আমাকে। বৃদ্ধ উঠে কাউন্টারের সামনে গেলেন। কাউন্টারের পেছনে গিয়ে দুর্গা হেসে বলল, আমি কিন্তু বাংলাদেশেরই বাঙালি। ও তাই? বাহ, দেখাও এবার। শেষ পর্যন্ত বৃদ্ধ যা পছন্দ করলেন তা তার বাজেটের মধ্যেই থাকছে। জিনিসটা প্যাক করতে করতে দুর্গা জিজ্ঞাসা করল, আপনি কবে এসেছেন আমেরিকায়? 5 বছর হয়ে গেল। স্ত্রী গত হওয়ার পর মেয়ে জোর করে নিয়ে এলো। 10 বছরের ভিসা দিয়েছে, তবে আইন বাঁচাতে মেয়ে কয়েক মাস অন্তর কানাডায় নিয়ে যায়। সেখানে আমার ভাইপো থাকে। এই নাও টাকাটা ধরো। দেশের সঙ্গে সম্পর্ক আছে,
আছে। হ্যাঁ, এইটা যেন চিরকাল থাকে। আচ্ছা, আমি চলি। আবার আসবেন? রোজ রোজ তো এইসব কেনার প্রয়োজন পড়ে না মা। কিনতে হবে কেন? মেয়ের সঙ্গে গল্প করতে আসবেন বলছো? এই জ্যাকসন হাইট থেকে বেশি দূরে আমার মেয়ের বাড়ি নয়, এদিকে এলে নিশ্চয়ই আসবো। তা মায়ের নামটা তো জানা হলো না। হেসে ফেলে নিজের নাম বলল দুর্গা। চোখ বড় হলো বৃদ্ধের। তারপর দুটো হাত এক করে কপালে দুবার ঠেকিয়ে দরজা খুলে বেরিয়ে গেলেন। দুর্গা চোখ বন্ধ করল। ওই মানুষটির নাম শুনে নমস্কার করে গেলেন। এই নমস্কার নেওয়ার কোনো যোগ্যতা তো তার নেই। স্বামী ফিরে এসেছিল 4টের মধ্যে। দুজনে একসঙ্গে খাবার খেতে খেতে দুর্গা বৃদ্ধের গল্প করছিল। স্বামী সব শুনে জিজ্ঞাসা করল, ওর ঠিকানা রেখেছ? ঠিকানা? না তো। আহা, সেটা রাখবে তো। হাঁটা চলা করতে পারেন ভালোভাবে? কীরকম বয়স? না, বুকের ব্যথার জন্য ওষুধ খেয়েছেন বললে ওকে দিয়ে হবে না। কেন? এইসব কথা কেন বলছো? আমি ভাবছিলাম উনি যদি একটু সুস্থ হতেন তাহলে ওকে বলতাম দুপুরবেলা দোকানে এসে বসতে। কোনো কাজ করতে হবে না, তাহলেই দেখতে পরিবেশটা অন্যরকম হয়ে যেত। কিন্তু ওষুধ খেয়েছেন যখন, তখন মনে হচ্ছে হার্টের অসুখ আছে। ব্যাড লাক। খুব খারাপ লাগছিল। সে এত বোকা যে বৃদ্ধের ঠিকানাটা জিজ্ঞেস করে লিখে রাখেনি। মানুষটার মধ্যে একজন স্নেহশীল বাবাকে অনুভব করেছিল সে। সত্যি তো, যদি বেশি দূরে না থাকেন, যদি পথটুকু হেঁটে আসতে খুব কষ্ট না হয়, তাহলে ওকে দুপুরবেলায় পাওয়া গেলে খুব ভালো হয়। কিন্তু হার্টের অসুখের কথা শুনে স্বামী ওর সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলল। বাড়ি থেকে বেরিয়ে স্কুল এবং স্কুল থেকে দুটো রাস্তা পার হয়ে এই দোকানে পৌঁছানোর পথটুকু ছাড়া কখনো একা হেঁটে কোথাও যায়নি দুর্গা। আর এই যাতায়াতের পথে যাদের সে দেখেছে তাদের কজন বাঙালি তাতে তার বিস্তর সন্দেহ আছে। আমেরিকান সাদা বা কালো মানুষ ছাড়াও কত দেশের মানুষ যে এখানকার রাস্তায় হাঁটে তা কে জানে। তারা যে কেউ বাংলা ভাষা বোঝে না তাতে কোনো সন্দেহ নেই দুর্গার। একথা ঠিক, এই জ্যাকসন হাইটের দোকানগুলোর মালিক কর্মচারীরা বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানের মানুষ। এরা সবাই কম বেশি ভালো হিন্দি বলতে পারে। এই কয়েকদিন স্বামীর সঙ্গে দোকানে থাকতে থাকতে কিছু কিছু হিন্দি শব্দ দুর্গা শিখতে পেরেছে। কিন্তু ওই বিদ্যে নিয়ে রাস্তায় হাঁটা অচেনা মানুষদের সঙ্গে তো কথা বলা যায় না। ওই বৃদ্ধের কথা জিজ্ঞাসা করবে কাকে সে? আর জিজ্ঞাসা করলে নাম ঠিকানা না জানলে কারোর পক্ষে তো উত্তর দেওয়া সম্ভব নয়। আজ একটু তাড়াতাড়ি দোকান থেকে বের হলো সে। বেরোনোর সময় স্বামী জিজ্ঞাসা করে নিল বাড়ি ফেরার পথে কি কি বাজার করে নিয়ে যাবে। যা মনে পড়ল তাই বলে দুর্গা সিঁড়ি দিয়ে নামতে নামতে হেসে ফেলল। স্বামী মানুষটার মন বেশ ভালো। এই যে তাকে নিয়ে দোকানে আসছে আর ভাবছে কষ্ট দিচ্ছে ভেবে মন খারাপ করছে, মানুষটা ভালো না হলে তা করতো না। লোকটা একবারও বুঝতে পারছে না দোকানে আসার সুযোগ পেয়ে কষ্ট দূরের কথা সে মুক্তির স্বাদ পেয়েছে। এই মুক্তি পাওয়ার কথা সে প্রচার করতে চায় না। দূর থেকে ছেলেটাকে দেখতে পেয়ে আবার দ্রুত পা চালালো দুর্গা। কিন্তু সেই বড় রাস্তার কাছে পৌঁছাবার আগেই ট্রাফিক সিগন্যাল বদলে গেল। বাধ্য হয়ে দাঁড়িয়ে সময় গুনছিল। কানে কথা বাজল, আপনি কি জানেন? কি চাই? আমি পলাশ। কি চাই? আপনার দোকান থেকে বেরিয়ে উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, হাঁটতেই পারছিলেন না। তারপর? আমি ওকে দোকানে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি রাজি হলেন না। আমি তখন একটা ট্যাক্সি করে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। এখন উনি কেমন আছেন? প্রেশার বেড়ে গিয়েছিল, ওষুধ খাওয়ার পর মনে হয় একটু ভালো। আপনি ওর বাসায় গিয়েছিলেন? আমাকে আপনি বলবেন না আপা। কথাটা শুনে থমকে গেল দুর্গা। ছেলেটা সম্ভবত তারই কাছাকাছি বয়সী, কিন্তু আপা বলে তাকে সম্বোধন করল। হয়তো বিবাহিতা বলেই এই সম্মানটুকু জানালো। সে মাথা নাড়ল। যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। ওর বাসার ঠিকানাটা বলুন।
ঠিকানা তো জানি না, তবে বাড়িটাকে চিনতে পারবো। কত দূরে? এই মিনিট 10 হেঁটে গেলে যে ফাস্টফুডের দোকান তার পাশেই। মুখ ফেরাতেই দুর্গা দেখল আবার দ্রুতগামী গাড়িগুলো চালু হয়েছে। রাস্তা পার হতে আলোর সংকেত পাল্টানোর জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। পলাশ জিজ্ঞাসা করল, আপনি কি ওকে দেখতে যাবেন আপা? আমাকে বাড়িটা দেখিয়ে দিয়ে যান তো। সঙ্গে সঙ্গেই মাথা নাড়ল পলাশ। ট্রাফিকের আলোর বদল হতেই সে রাস্তা পার হবার জন্যে এগিয়ে যেতে দুর্গা তাকে অনুসরণ করল। রাস্তা পার হয়ে ফুটপাত ধরে এগিয়ে যাচ্ছে পলাশ। 5-6 হাত পিছনে দুর্গা। স্কুলের দিকে নয়, তার অনেক আগেই বাঁ দিকের রাস্তা ধরল পলাশ। হঠাৎ দুর্গার মনে হলো এইভাবে পলাশকে অনুসরণ করা বোধহয় ঠিক হচ্ছে না। সে নিউ ইয়র্কের অচেনা রাস্তায় একা কখনো হাঁটেনি। পলাশের যদি অসৎ উদ্দেশ্য থাকে তাহলে তাকে কোনো খারাপ জায়গায় নিয়ে যেতেই পারে। আচমকা গলা চড়ালো দুর্গা, এই যে। আগে আমি পলাশ। আপনি কোথায় যাচ্ছেন? আপনি যেখানে যেতে চাইলেন ওই তো বাঁ দিক থেকে 3 নম্বর বাড়ি, আমরা এসেই গেছি। কথাগুলো বলে আবার হাঁটতে শুরু করল পলাশ। যে বাড়িটা দেখিয়েছিল তার সামনে পৌঁছে বলল, উনি এই বাড়িতেই ঢুকে গিয়েছেন। দুর্গা জেনেছে নিউ ইয়র্কের বেশিরভাগ ফ্ল্যাট বাড়ির সদর দরজা ঠেললেই খোলা যাবে না। দরজার পাশে সবকটা ফ্ল্যাটের নম্বর লেখা বোর্ড আছে। যত নম্বর ফ্ল্যাটে যাওয়ার দরকার তার নম্বরের বোতাম টিপলে সেই বিশেষ ফ্ল্যাটে বেল বাজবে এবং সেই ফ্ল্যাটের লোক কে এসেছে তা জেনে নিয়ে দেখা করতে ইচ্ছুক হলে বোতাম টিপলে সদর দরজা খুলে যাবে। প্রতিটি নম্বরের ওপরে ফ্ল্যাটের কর্তার নাম লেখা রয়েছে। দুর্গা বুঝতে পারছিল না সে কি করবে। এই সময় একজন মাঝবয়সী ভদ্রলোক ভেতর থেকে দরজা খুলে বাইরে পা বাড়ালেন। ওদের দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে চলে যাচ্ছিলেন। পলাশ বলল, স্যার, ডু ইউ নো ইন হুইচ ফ্ল্যাট আ বাংলাদেশি ওল্ড ম্যান লিভস? সরি। মাথা নেড়ে লোকটি চলে গেল। পলাশ বলল, আপনি চিন্তা করবেন না আপা, আমি ঠিক ওর খবর বের করে কাল আপনাকে জানিয়ে দেব। এখানকার লোক বেশি কথা বলে না, বললে আজই বের করে ফেলতে পারতাম। দুর্গা সমস্যাটা বুঝল। নাম জানে না, ফ্ল্যাটের নম্বর জানা নেই, তার উপর এই ছেলে যে ঠিকঠাক এই বাড়ি বৃদ্ধের বাসস্থান বলে চিনতে পারছে কিনা তারও তো কোনো স্থিরতা নেই। অতএব আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি নেই। দুর্গা যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তায় ফিরে যাচ্ছিল। পলাশ প্রায় ছুটে এসে তার পাশে হাঁটতে হাঁটতে বলল, আপা, বাঁদিকের রাস্তা দিয়ে চলেন, 2-3 মিনিটে আপনার বাসায় পৌঁছে যাবেন। আপনি আমার বাসা চেনেন? একটু লজ্জা পেয়েই যেন নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বলল পলাশ। অবাক যতটা, বিরক্ত ততটাই হলো দুর্গা। কিন্তু কিছু না বলে পলাশের বলা পথে না গিয়ে যে পথ দিয়ে সে এখানে এসেছিল সেই পথে ফিরে গেল মেয়েকে বাড়িতে নিয়ে যেতে। তার কেবলই বৃদ্ধের মুখ মনে পড়ছিল। ভগবান যেন বৃদ্ধকে সুস্থ রাখেন। রাত্রে স্বামীকে কথাটা বলতে চেয়েও বলল না দুর্গা। একদম অপরিচিত একটি যুবকের সঙ্গে অচেনা পথে হেঁটে সে বৃদ্ধের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওই বৃদ্ধকেও তো সে চেনে না। তার বাড়ি গিয়ে সে নিরাপদে থাকবে কিনা তা না জেনেই কি করে গিয়েছিল? স্বামী যদি জিজ্ঞাসা করে, যাকে চেনো না, কখনো দেখোনি, তার অসুস্থতার কথা শুনে অচেনা জায়গায় কেন গেলে? তোমাকে কতবার বলেছি, ঢাকার অচেনা লোককে বিশ্বাস করা যেখানে ঠিক নয় তখন আমেরিকায় কখনোই করবে না। আমার কথা তুমি কেন শোনোনি? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে মেয়েটার কি হতো? এইসব কথা তো তাকে শুনতেই হতো। তার ওপর স্বামী হয়তো নিজের যতই অসুবিধে হোক তার দোকানে যাওয়া বন্ধ করে দিত। এখন তার জীবনে যেটুকু আলো হাওয়া এসেছে তা ওই সময়টুকু দোকানে বসে অচেনা কাস্টমারদের সঙ্গে নানান রকম কথা বলার কারণে। স্বামীকে ব্যাপারটা বললে ওসব যদি বন্ধ হয়ে যায় তাহলে বেঁচে থাকতে পারবে না ও। এতদিন তার জীবন ছিল একরকম। সেই বন্দি জীবন যত খারাপই লাগুক তাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু একবার বাইরের আকাশ দেখে আবার খাঁচায় ফিরে যাওয়ার আগে মরে যাওয়া ঢের ভালো। সে ঠিক করল, কোনো অন্যায় যখন সে করেনি, নিরাপদে যখন ফিরে আসতেই পেরেছে, তখন আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। স্বামীকে ঘটনাটা যদি সে না বলে
তাহলে তো সে কোনো অন্যায় করবে না, বরং তাতে শান্তি বজায় থাকবে। তবু মনটা তার একটু খুঁতখুঁত করছিল। মায়ের একটা কথা মনে পড়ল। দিরাগমনে বাপের বাড়িতে ফিরে আসার পর মা বলেছিল, শ্বশুরবাড়ির লোকের ব্যবহার পছন্দ না হলেই বরের কাছে নালিশ করবে না, তাতে শান্তি বজায় থাকবে। পরদিন দোকানে যাওয়ার পথে সেই বড় ট্রাফিক সিগন্যালের সামনে যেতেই দুর্গা দেখতে পেল পলাশকে। পলাশ এগিয়ে এসে বলল, আপা, একটা খারাপ খবর আছে, উনি হাসপাতালে ভর্তি আছেন। সে কি করে জানলেন? কাল আপনি চলে যাওয়ার পর আমি আবার ওই বাড়িতে গিয়েছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন বাঙালি মহিলাকে দরজা খুলতে দেখে আমি জিজ্ঞাসা করতেই জানলাম তিনি ওই বুড়ো মানুষের মেয়ে। হৃদযন্ত্রের সমস্যার জন্য কাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা কাল বিকেল পর্যন্ত তো ভালো ছিল না। আমাকে উনি জিজ্ঞাসা করেছিলেন আমি কি আর কেন ওর বাবার কথা জানতে চাইছি। আমি তখন আপনার কথা বলেছিলাম। কি বলেছেন? যা ঘটেছিল, ওর বাবা আপনাদের দোকানে কিছু কিনতে গিয়েছিলেন, বাড়ি ফেরার সময় রাস্তার অসুস্থ হয়ে পড়ায় আমি পৌঁছে দিয়ে গিয়েছিলাম। খবরটা শুনে আপনি দেখতে এসেছিলেন, কিন্তু কোন বাড়িতে উনি থাকেন তা আমি বোঝাতে পারিনি বলে আপনি ফিরে গিয়েছেন। ঠিক আছে, ওর বাড়ির লোকজন যখন দেখাশোনা করছেন তখন আর আমাদের চিন্তা করার দরকার নেই। আচ্ছা, চলি। দুর্গা পা বাড়ালো। সিগন্যালের আলো পাল্টে যাচ্ছে। ওর খবর পেলে আপনাকে জানাবো। যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে চিৎকার করে পলাশ জিজ্ঞাসা করল। দ্রুত রাস্তা পার হতে হতে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে এগিয়ে গেল দুর্গা। স্বামী দোকানে থাকলে দুর্গার একটু সুবিধেই হয়। খদ্দেরদের সঙ্গে কীরকম কথা বলতে হয়, ঠান্ডা মেজাজ রেখে ভালো ব্যবহার কিভাবে করতে হয় তা স্বামীর কাছে সে শিখতে পারছে। কোনো জিনিসের কত দাম তা কম্পিউটারে যাচাই না করেও স্বামী বলে দিতে পারে। ওর মতো স্মরণশক্তি পাওয়া সহজ ব্যাপার নয়, কিন্তু দেখতে দেখতে অনেকটা শিখে ফেলেছে দুর্গা। কাউন্টারের পেছনে দাঁড়িয়ে দুর্গা স্বামীকে লক্ষ্য করে। স্বামী খুব বিনীত হয়ে কাস্টমারদের সঙ্গে যখন কথা বলে তখন তারা বেশ খুশি হয়। কিন্তু কদিন থেকে একটা অস্বস্তি তিল তিল করে দুর্গার মনে বেড়ে যাচ্ছিল। স্বামী মানুষটা সব ভালো, কিন্তু নিজের সম্পর্কে এতটাই উদাসীন যে চোখেই লাগে। যে শার্ট প্যান্ট লোকটা একবার শরীরে তোলে তা 10 দিনের আগে ধোয়াধুয়ি করে না, তাও শার্টটা না পাল্টালে নোংরাটা লোকের চোখে পড়বে বলে বাধ্য হয়ে পাল্টায়। প্যান্ট অন্তত 3 সপ্তাহ স্বচ্ছন্দে পরে চলে। বেশ কয়েকবার এই ব্যাপারে দুর্গা আপত্তি জানিয়েছে, কিন্তু কাজ হয়নি। পোশাক সম্পর্কে উদাসীন লোকটা কি আয়নায় নিজের মুখটাকেও দেখে না? একবার দাড়ি কামানোর পর নতুন দাড়ি গজিয়ে মুখটাকে বিশ্রীভাবে ঠেকে ফেললেও স্বামীর কোনো হেলদোল হয় না। এই নিয়ে অনেকবার আপত্তি জানিয়েছে দুর্গা, কাজ হয়নি। জেগে থাকলে মেয়ে তো বাবাকে কাছে ঘেঁষতেই দেয় না। রাত্রে ঘুমন্ত মেয়েকে যখন বাবা চুমু খেয়ে শান্তি পেতে যায়, তখন দাড়ির খোঁচায় ঘুম ভেঙে যাওয়া মেয়ের চিৎকারে কানে তালা লেগে যাওয়ার উপক্রম হয়। রেগে গিয়ে সে স্বামীকে প্রশ্ন করেছে, নোংরা হয়ে থাকতে তোমার এত ভালো লাগে কেন? হ্যাঁ, আর 5টা ভদ্রলোকের মতো পরিষ্কার থাকতে পারো না? স্বামী জবাব দেয় না, মুখ নিচু করে সামান্য হাসে। কিন্তু দুর্গার কথা এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। কোনো পরিবর্তন হয় না স্বামীর। প্রতিদিন দোকানের কাউন্টারের ওপাশে বসতে বসতে অচেনা ক্রেতাদের সঙ্গে কথা বলতে এত অভ্যস্ত হয়ে গেল দুর্গা যে এতকাল বয়ে এসেছিল যে জড়তা তা কখন উধাও হয়ে গিয়েছে তা বুঝতেই পারেনি। স্বামীরও সাহস বেড়ে গিয়েছিল। নিউ ইয়র্কের বাইরে, যেমন নিউ জার্সি অথবা ফিলাডেলফিয়া অথবা আরও একটু দূরে ওয়াশিংটনের পুজো বা সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টল নিয়ে যাওয়া শুরু করল স্বামী। সেখানে একদিন তো বটেই, কখনো 2 দিন বা 3 দিন ধরে অনুষ্ঠান চলাকালীন স্বামী ব্যবসা বাড়াতে সফল হয়েছে। প্রথম প্রথম যাওয়ার আগে বলেছে, তুমি সব সামলে নিতে পারবে তো? মেয়েকে সন্ধেবেলায় বাড়ি নিয়ে আসতে হয় বলে দোকান বন্ধ করে দিতে হয়। ভারী ভারী তালাগুলো দরজায় ঝুলিয়ে দিতে হিমশিম খেয়েছিল প্রথম দিন। স্বামী স্টল নিয়ে গিয়েছিল ওয়াশিংটনে। সারাদিন বেশ ভয়ে ভয়ে দোকানে কাটিয়েছিল দুর্গা। আশ্চর্য, সেই দিনই বিক্রি হয়েছিল $922।
ঘড়ি দেখে প্রথমে জানলাগুলো বন্ধ করেছিল দুর্গা। সেগুলো বন্ধ করার পরই দরজায় শব্দ হলো। দুর্গা গলা তুলে বলল, সেল ক্লোজড, দোকান বন্ধ হয়ে গেছে। এবার দরজাটা ঈষৎ ফাঁক হলো। এক পা ভিতরে এসে পলাশ বলল, আপা, আমি পলাশ। রাস্তা থেকে দেখলাম আপনি জানলা বন্ধ করছেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ছেলেটির দিকে তাকালো দুর্গা। ওর মুখে কোনো খারাপ অভিসন্ধি আছে বলে তো মনে হলো না তার। তবু ইতস্তত করে কিছু বলতে হয়, তাই জিজ্ঞাসা করল, আপনি এখন কোথায় ছিলেন, কি করছিলেন? এই তো এইখানেই। ব্যাগটা হাতে নিয়ে চাবির গোছা তুলে সুইচ টিপে আলো নিভিয়ে দরজার দিকে পা বাড়াতেই পলাশ হাত বাড়ালো, আমাকে দিন, আমি দরজায় তালাগুলো লাগিয়ে দিই। একটু ইতস্তত করে চাবির গোছা দিয়ে দিল দুর্গা। গোটা চারেক তালার সঠিক চাবি বেছে নিতে সময় লাগল। সবকটা তালা লাগিয়ে সেগুলো টেনে দেখে চাবি ফেরত দিয়ে পলাশ হাসল, ভাইয়া নেই? মাথা নেড়ে চাবি ব্যাগে রেখে সিঁড়ির দিকে এগোলো দুর্গা। আপনি যদি আপত্তি না করেন, কাল সকালে যখন আসবেন তখন আমি এখানে থাকব তালাগুলো খুলে দিতে। দাদা কি কাল আসবেন? দুর্গা কোনো জবাব না দিয়ে হনহনিয়ে এগিয়ে চলল রাস্তায় নেমে। কিছু দূর যাওয়ার পর মনে হলো, ছেলেটা তো উপকার করতেই এসেছিল, সে কেন খামোখা খারাপ ব্যবহার করল? আচ্ছা, ও কি সেই বৃদ্ধের খবর জানে? ভালোভাবে কথা বললে ওই খবরটুকু তো জানা যেত। দুর্গা দাঁড়ালো। পেছন ফিরে তাকিয়ে চলমান মানুষের ভিড়ে পলাশকে আর দেখতে পেল না। নিজের মনেই মাথা নাড়ল দুর্গা। দোকানে কাজের চাপ বাড়ছিল। তার উপর বিভিন্ন মেলা এবং উৎসবের স্টল নিয়ে যাওয়া ছাড়া বঙ্গ সম্মেলন, বঙ্গমেলার সঙ্গে বাংলাদেশের প্রবাসীদের আয়োজন করা উৎসব তো আছেই। এই সব উৎসবে স্টল নিয়ে গেলে ভালো মুনাফার সঙ্গে সঙ্গে জনসংযোগ বেড়ে যায়। ক্যালিফোর্নিয়া থেকে টেলিফোনে অর্ডার এলে নিউ ইয়র্ক থেকে স্বচ্ছন্দে সাপ্লাই দেওয়া যাচ্ছে। কিন্তু এর জন্য প্রচুর সময় দিতে হয়। স্বামী দোকানের বাইরে থাকলে দুর্গাকে হিমশিম খেতে হয়। স্বামী ঠিক করল, বঙ্গ সম্মেলন বা বঙ্গমেলায় স্টল নিলে 3 দিন দোকান বন্ধ রেখে স্ত্রী কন্যাকে নিয়ে চলে যাবে। মেয়ে এখন স্বচ্ছন্দে হাঁটতে পারে। স্বামী স্ত্রী স্টলে বসলে মেয়েকে সামলাতে অসুবিধে হবে না। কিন্তু নিউ ইয়র্কে দুর্গাকে সাহায্য করতে একজন সাহায্যকারীর খুব প্রয়োজন। এই রকম কাউকে রাখতে গেলে যে মাইনে দিতে হবে তা কী করে কমানো যায় তা ভেবে পাচ্ছিল না স্বামী। শেষ পর্যন্ত বিকল্প পথ ভেবে নিল সে। মেয়ের দায়িত্ব যদি কোনো ঘরে বসে থাকা মহিলাকে দেওয়া হয় তাহলে খরচ অনেক কম হবে। সেই মহিলা সকালে বাড়িতে এসে মেয়েকে তৈরি করে স্কুলে পৌঁছে দেবে, দুপুরে স্কুল থেকে বেবিসিটার মহিলার কাছে পৌঁছে দেবে, আবার সন্ধ্যের সময় মেয়েকে বাড়িতে নিয়ে আসবে। দুর্গা ফিরে এলে তার ছুটি। টানা থাকতে হচ্ছে না। গোটা দিনে খুব বেশি হলে ঘন্টা 3-4 থাকলেই হবে। আমেরিকায় বেশিরভাগ বাঙালি পরিবারের দিদিমা ঠাকুমারা নাতি নাতনিরা বড় হয়ে গেলে কার্যত কর্মহীন হয়ে পড়েন। সাধারণত মেয়ের বাড়িতে থাকলে পরিশ্রম কম করতে হয়, কিন্তু সময় কাটতে চায় না। বেশিরভাগ মহিলাই দেশে স্বামীকে হারিয়ে নাতি বা নাতনিকে মানুষ করতে আমেরিকায় এসে একসময় ভাবেন দেশে ফিরে গেলেই বেঁচে যেতেন। কিন্তু ততদিনে দেশের মানুষের সঙ্গেও সম্পর্ক শিথিল হয়ে গিয়েছে। এই রকম একজন মহিলাকে খোঁজার আগে বাংলাদেশ থেকে নিজের মাকে নিয়ে আসার কথা ভেবেছিল দুর্গা। কিন্তু মায়ের হার্টের সমস্যা দেখা দেওয়ায় প্লেনে চাপিয়ে দেশ থেকে এতটা দূরে নিয়ে আসতে সাহসী হলো না স্বামী। তখন পরিচিত লোকজনকে চাহিদার কথা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। কপাল ভালো বলে এক বৃদ্ধ দম্পতিকে পাওয়া গেল। একমাত্র মেয়ের সংসারে আছেন তারা। বৃদ্ধ বললেন, আপনার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসা করব, দুপুরে যেখানে থাকে সেইখানে পৌঁছে দেব। সন্ধেবেলায় এবং সকালবেলায় আমার স্ত্রী মেয়েটিকে দেখাশোনা করবে। এতে আমাদের সময়টা বেশ ভালোই কাটবে। পারিশ্রমিক হিসেবে যা দিতে হবে তা নিতান্ত কম বলে এক কথায় রাজি হয়ে গেল দুর্গা এবং তার স্বামী। মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় দেখা গেল সে তেমন ঝামেলাও করছে না। দুর্গা লক্ষ্য করছিল স্বামী তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না। আজকাল সে কার সঙ্গে কথা বলছে তা নিয়ে মাথাও ঘামাচ্ছে না।
প্রথমে সে অবাক হচ্ছিল এবং সেই কারণে অস্বস্তি, কিন্তু ব্যবসা বাড়ছে, রোজগার আগের চেয়ে অনেক বেড়েছে, সেই সঙ্গে খাটনিও। সন্ধ্যের পর বাড়িতে ফিরলেই মেয়ে যার কাছে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই প্রৌঢ়া বাড়ি চলে যান। তখন মেয়ে আশা করে মা তার সঙ্গে খেলবে, গল্প শোনাবে, কিন্তু তখন শরীরে রাজ্যের ক্লান্তি নিয়ে মেয়ের জন্য আলাদা রাতের খাবার তৈরি করে নিজেদের খাবার করার ইচ্ছে হয় না। স্বামী বাড়িতে থাকলে রাতের খাবার তাকে কিনে নিয়ে আসতে বলে দেয়, কিন্তু স্নান করে বিছানায় যেতে যখন প্রবল ইচ্ছে করে তখন মেয়ের বকবকানির জন্য মাথা ধরে যায়। স্বামী থাকলে তবু কিছুটা রক্ষে, কিন্তু ইদানিং স্বামী যেন একটু ঘন ঘনই নিউ ইয়র্কের বাইরের বিভিন্ন প্রদর্শনীতে যাচ্ছে। এই সময় দুর্গার মনে হয় তার আগের জীবন বরং ভালোই ছিল। দিনরাত বন্ধ দরজার ভেতরে পড়ে থাকতে হলেও পরিশ্রম তেমন না করতে হওয়ায় এই রকম ক্লান্তির বোঝা টানতে হতো না। দুর্গা দোকানে যাচ্ছিল, কাছাকাছি কোথাও ছিল, সামনে চলে এলো পলাশ। হেসে বলল, আমি একটা চাকরির জন্য অন্য শহরে গিয়েছিলাম, তাই খবরটা আপনাকে দিতে পারিনি। আপনি কি জানেন? কি খবর? ওই দাদু এখন ভালো আছেন, হাসপাতাল থেকে ঘরে চলে এসেছেন। কথাটা শুনে ওর কথা মনে পড়ে গেল। কাজের চাপে বৃদ্ধ মানুষটির কথা বেমালুম ভুলে গিয়েছিল সে। পলাশের কথা শুনে ভালো লাগলো। ছেলেটির দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, তুমি কি করে জানলে? আমি হাসপাতালে গিয়ে শুনেছি। খুব ভালো কাজ করেছ। তুমি যে কাজের জন্য গিয়েছিলে তার কি হলো? না, মানে আমার ইংরেজি বলা আরও ভালো করতে হবে। সেদিন স্বামীকে পলাশের কথা বলল দুর্গা। ছেলেটার সঙ্গে তার কবে কখন প্রথম পরিচয় হয়েছিল, মাঝে মাঝে রাস্তায় দেখা হয়, সেই বুড়ো মানুষটাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল ছেলেটি, তা সে স্বামীকে জানায়নি। এত সামান্য ব্যাপার নিয়ে স্বামীকে সে বিচলিত করতে চায়নি, কিন্তু আজ বলল। স্বামী অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি করে চিনলে? একজন কাস্টমারের সঙ্গে এসেছিল। ও, কিন্তু চোর বদমাস কিনা তা তো জানো না। একটা গিফট আইটেম সরিয়ে নিলেই তো $50-60 হাওয়া হয়ে যাবে। হ্যাঁ, সে কথা ঠিক, কিন্তু যখন তুমি থাকো না তখন আমার পক্ষে একা কাস্টমারদের সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে, খুব ক্লান্ত লাগে। বুঝতে পারছি। তাহলে পাকাপাকি রাখার দরকার নেই। আমি যখন বাইরে থাকব তখন যদি ডেইলি বেসিসে কাজ করতে চায় তাহলে ভেবে দেখা যেতে পারে। তবে প্রথমে ওর সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। ওর সঙ্গে দেখা হলে বলো আমার কাছে আসতে। 2 দিন দেখতে পায়নি ছেলেটাকে। তৃতীয় দিনে দুর্গা দোকানের জানলা যখন খুলছে তখন পলাশকে দেখতে পেল। নিচের রাস্তার উল্টো দিকে লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে গম্ভীর মুখে সিগারেট খাচ্ছে। কাউকে সিগারেট খেতে দেখলে খুব বিরক্ত হয় দুর্গা। বিয়ের পর স্বামীকে সরাসরি জিজ্ঞাসা করেছিল, সিগারেট খাওয়ার অভ্যেস নেই তো? নেই শুনে স্বস্তি পেয়েছিল। এই ছেলেটি যখন বেকার হয়েও আমেরিকার এসে সিগারেট খাচ্ছে, তাকে চাকরিতে নেওয়া ঠিক হবে না। স্বামী জিনিসপত্র গুছিয়ে রাখছিল, জানলায় দাঁড়িয়ে দুর্গা বলল, ওই যে ওই ছেলেটা। তবে ওকে কাজ দেওয়ার দরকার নেই, ও সিগারেট খাচ্ছে। সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। কোন ছেলেটা? এখানে তো প্রচুর বেকার দাঁড়িয়ে থাকে। বললাম তো ওকে দরকার নেই। আহা, আমাকে দেখাও না। দুর্গা দেখিয়ে দিচ্ছে যখন, তখনই পলাশ মুখ তুলে ওপরের দিকে তাকালো। সেটা দেখতে পেয়ে স্বামী তাকে ইশারা করলো ওপরে উঠে আসতে। পলাশ যে খুব অবাক হয়ে গেছে তা ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল। একটু ইতস্তত করে সে রাস্তা পার করে এ পাশে চলে এলো। পলাশ দরজা ঠেলে ভেতরে ঢোকা মাত্র দুর্গা জিজ্ঞাসা করল, সেই বৃদ্ধ ভদ্রলোক এখন কেমন আছেন? ভালো, তবে বাসা থেকে বের হচ্ছেন না। এই যে ভাই, তোমার নাম কি? আগে আলতাফ আহমেদ পলাশ, সবাই পলাশ বলে। আচ্ছা, কবে এসেছো দেশ থেকে? পলাশ উত্তর দিল। বেশ কিছুক্ষণ জেরার পর স্বামী জিজ্ঞাসা করল, আমার এখানে কাজ করতে পারবে? কি কাজ? এই দোকানের কাজকর্ম। তবে রোজ আসতে হবে না। আমি যেদিন যেদিন নিউ ইয়র্কের বাইরে যাব সেই সব দিন এলেই হবে। আপনি মাসে কতদিন বাইরে যান? সেসব তো ঠিক নেই। তাহলে তো বেশিরভাগ দিন আমাকে বেকার থাকতে হবে। বেশ ম্লান মুখেই বলল পলাশ। স্বামী তাকালো দুর্গার দিকে।
কথাটা যে খুবই সত্যি তাতে সন্দেহ নেই। দুর্গা অন্যদিকে মুখ ঘোরালো। সে যেন বলতে চাইল, তুমি যা ভালো বোঝো তাই করো। স্বামী পলাশকে বলল, দেখো ভাই, তোমাকে আমি চিনি না। তোমার ওপর বিশ্বাস আসার আগে এমন একজনকে আনতে হবে যিনি তোমাকে সার্টিফাই করবেন। আছেন তেমন কেউ? আমার কাকাকে বলবো। আমেরিকার সিটিজেন? আগে হ্যাঁ। বেশ, তাকে নিয়ে এসো। তবে তুমি যখন পার্ট টাইম করতে চাইছো না, তখন পুরোটা সময় করলে কত আশা করছো? আপনি যা দেবেন। বুঝলাম। শোনো, তুমি আমার এখানে বেশি দিন থাকবে না তা আমি জানি। ভালো চাকরি পেলেই এখান থেকে চলে যাবে, সেটাই স্বাভাবিক বলে আমি মনে করি। যাগে, তুমি তোমার কাকাকে নিয়ে এসো, কথা বলি। তোমাকে প্রথম 2 মাস 1000 করে দেব, তারপর যদি কাজ দেখে খুশি হই মাইনে বাড়িয়ে দেব। তুমি এখন আসতে পারো। দুর্গা দেখল যাওয়ার সময় শুধু স্বামীকে নয়, তাকেও নমস্কার জানিয়ে চলে গেল। সে চলে যাওয়ার পর স্বামী বলল, এমনিতে মনে হচ্ছে এই ছেলেটা খারাপ নয়। কাকাকে নিয়ে আসো, কথা বলে দেখি। হঠাৎ দুর্গার রসিকতা করতে ইচ্ছা হলো। তুমি তোর কাজ দেখার সময় $1000 করে দেবে বললে। হ্যাঁ, ভুল বলিনি। ও কাকার সঙ্গে এসে পাসপোর্ট দেখাক, তাতে ভিসা আছে কিনা দেখি। তার উপর কাজের নমুনা না দেখেই একগাদা মাইনে দেব কেন? আমি ঠিকই বলেছি। বলেই কোথাও যাবে বলে পা বাড়ালো। দুর্গা বলল, তুমি কি সব কাজ ঠিকঠাক করো? তার মানে? এই যে আমি সকালবেলা এসে সন্ধেবেলা পর্যন্ত দোকানে থাকছি, তার জন্য আমাকে কত দিচ্ছ? হ্যাঁ, এ কী বলছো তুমি? ভুল বলছি? নিশ্চয়ই। এ তো তোমার নিজের দোকান। আমিও দোকানটাকে নিজের মনে করি। আমি কি মাইনে নিই? সেই তো মুশকিল। আমার যদি কিছু কিনতে ইচ্ছে করে আমি তো কিনতে পারবো না, তোমার কাছে আমাকে হাত পাততে হবে। তুমি যদি ওই ছেলেটার মতো আমারও একটা মাস মাইনে ঠিক করে দিতে তাহলে খুব খুশিই হতাম, আমার একটু সুবিধে হতো। এই সময় একজন দোকানে চলে আসায় প্রসঙ্গটা আবার চাপা পড়ে গেল। দুর্গা আশঙ্কা করছিল একা হলেই স্বামী এই নিয়ে কথা বলবে। এই রকম ভাবনা কেন মাথায় এলো তা নিয়ে 1000টা জিরা করবে, কিন্তু কিছুই করল না। রাত্রে বাড়িতে ফিরে এসে মেয়ের সঙ্গে খুনসুটি করল। ঢাকায় ফোন করে নিজে কথা বলে তাকেও বলতে দিল, কিন্তু ওই প্রসঙ্গে গেল না। বেশ অবাক হলো দুর্গা। এইভাবে কথা গিলে ফেলার অভ্যাস স্বামীর আগে কখনো ছিল না বলেই সে জানে। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে নিজেই কথা তুলেছিল, তুমি কি টাকা চেয়েছি বলে আমার উপর রাগ করেছ? দূর, ব্যাপারটা আমারই ভাবা উচিত ছিল। প্রত্যেক মানুষেরই তো হাত খরচের প্রয়োজন হয়। তুমি যখন ঘরের 4 দেওয়ালের মধ্যে থাকতে, তখন যেসব জিনিসের দরকার হতো না, বাইরে বেরিয়ে কাজ করতে এসে তার যে খুব দরকার হয়ে পড়ে সেটা আমার মাথায় ছিল না। একজন মহিলা তো একই পোশাকে 10 দিন কাটাতে পারে না। তুমি বলার পরে আমার চোখ ফুটল। মানুষটা যতই এক পোশাকে দিনের পর দিন থাকুক, মাসে 2 বারের বেশি দাড়ি কামাবার কষ্ট করতে না চাইলেও মানুষটার মন যে খুব নরম তার প্রমাণ তো সে প্রায়ই পায়, এখনও পেল। দুর্গা হাসল, আমি কিন্তু তোমার সঙ্গে মজা করছিলাম। আমার যা দরকার তা তো চাইলেই তুমি দাও, আলাদা করে টাকা দেওয়ার কোনো দরকার নেই। শুনে স্বামী হেসেছিল, মুখে কিছু বলেনি। 2 দিন পরে একজন প্রৌঢ় ভদ্রলোককে নিয়ে এসেছিল পলাশ। তিনি সম্পর্কে পলাশের কাকা, তার বাড়িতেই সে থাকে। ভাইপোর কথা বলতে গিয়ে অনেক হাহুতাশ করলেন ভদ্রলোক। স্টুডেন্টস ভিসা নিয়ে কানাডায় গিয়েছিল, সেখানে মন না বসায় বর্ডার পার করে আমেরিকায় ঢুকে সোজা নিউ ইয়র্কে এসে তার বাড়িতে উঠেছে। এখন যা অবস্থা, দেশে ফিরে যেতে হলে ওকে কানাডায় গিয়ে প্লেন ধরতে হবে। কিন্তু যাওয়ার সময় যদি কানাডার বর্ডারে ধরা পড়ে তাহলে বেশ কয়েক বছর জেলে কাটাতে হবে। এই রকম ছেলেকে নিয়ে কি করবেন তা ভদ্রলোক ভেবে পাচ্ছেন না। স্বামী এই রকম অনেক ঘটনার কথা জানে। আমেরিকার শ্রমিকদের একটা অংশ বিদেশি, যাদের আমেরিকায় থাকার ছাড়পত্র নেই, কিন্তু সেই বিদেশিদের দিয়ে অল্প মাইনেতে আমেরিকান মালিকরা 10 ঘন্টা কাজ করায়। নিয়মিত মাইনে না দিলে কোথাও নালিশ জানানোর কোনো সুযোগ নেই। মাঝে মাঝে মার্কিন সরকার উদার হন,
তারা এইসব মানুষজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করে গ্রিন কার্ড দিয়ে থাকেন। যদিও সংখ্যাটা খুবই কম, তবু আশায় আশায় অনেক আবেদন জমা হয়। যারা নির্বাচিত হয় না তাদের একটা বড় অংশকে পুলিশ ধরে জেলে পাঠায়। যারা চতুর তারা তাই আবেদন করে না। স্বামী কথা বলে খুশি হলো। পলাশের কাকার ঠিকানা লিখে নিয়ে পরের সোমবার থেকে ওকে কাজে যোগ দিতে বলল সে। দুর্গা দেখল চাকরিটা পেয়ে পলাশের মুখে খুশির আলো ছড়ালো। স্বামীর প্রস্তাবিত বেতনে কোনো আপত্তি জানাননি পলাশের কাকাও। কয়েকদিনের মধ্যেই স্বামী পলাশের কাজ লক্ষ্য করে খুশি হয়ে দুর্গাকে বলেছিল, না, ছেলেটা ফাঁকিবাজ নয়, তবে একটু চোখে চোখে রেখো। মানে? না মানে হাত টান আছে কিনা দেখতে হবে তো। কি করে বুঝবো? সব সময় তো আর ওর ওপর চোখ রেখে বসে থাকা যায় না। কি যে বলো তা ঠিক নেই। স্বামী আর কথা বাড়ায়নি, কিন্তু দুর্গার চোখে পলাশের পরিবর্তন ধরা পড়ল। এখন কাজের বাইরে পলাশ তার সঙ্গে কথা বলে, যা না বললেই নয়। কাস্টমার দোকানে ঢুকলে সে না বলতে এগিয়ে যায়, কিন্তু স্বামীর 5-4 মাস খাটার জন্য সে যেন উদ্গ্রীব হয়ে থাকে। স্বামী তাকে বিভিন্ন কাজে এখানে ওখানে পাঠায়, সঙ্গে সঙ্গে সে যেন দৌড়ে গিয়ে কাজটা করে আসে। আবেদনপত্র জমা দেওয়া, ইন্টারভিউয়ের ডাক এলে স্বামীর সঙ্গে গিয়ে হাজিরা দেওয়ার পর্ব আগেই হয়ে গিয়েছিল। দুর্গার স্বামী গ্রিন কার্ড হোল্ডার, মেয়ে এই আমেরিকায় জন্মসূত্রে নাগরিক, তাই তার গ্রিন কার্ড পাওয়া শুধু সময়ের অপেক্ষা। সেই গ্রিন কার্ড যেদিন এলো সেদিন মেয়ের স্কুলে ডাক পড়েছিল বাবা মায়ের। মেয়ে এখন হাঁটার বদলে দৌড়তে ভালোবাসে। দুর্গা অনেক চেষ্টা করেও মেয়েকে দিয়ে 2 কি 3টে শব্দের বেশি বাংলা বলাতে পারেনি। বাংলাদেশের ভালো স্কুলে যে ইংরাজি শেখানো হয় তাই শিখে এসেছিল দুর্গা। এখন মেয়ের মুখের ইংরাজি উচ্চারণ বুঝতে হিমশিম খেতে হচ্ছে। বুঝিয়ে হয়নি, চোখ রাঙিয়ে বা ধমক দিয়েও নয়, 2-3 বার হাতও তুলেছে, কিন্তু সে মেয়ে কিছুতেই বাংলা বলবে না। ভয় ভয় মেয়ের স্কুলে গিয়ে স্বামীর সঙ্গে দাঁড়িয়েছিল দুর্গা। তাদের পালা এলে টিচার হেসে বললেন, তোমাদের মেয়ে ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছে, ওকে আমরা একটা স্ট্যান্ডার্ড ওপরে তুলে দিচ্ছি। ওকে যদি ঠিকঠাক গাইড করো তাহলে দেখবে অনেক ওপরে উঠবে। মা বাবা কিছু বলার আগেই সামনে দাঁড়ানো মেয়ে বলল, থ্যাংক ইউ ম্যাম। শুনে টিচার হাসলেন। স্বামীর মুখে পৃথিবীর শ্রেষ্ঠ পিতার গৌরব স্পষ্ট। পায়ে চোট পেল স্বামী। রাস্তা পার হতে গিয়ে অন্যমনস্কভাবে একটি স্কুটারের সামনে পড়ে গিয়ে আছাড় খেতে হয়েছিল। হাসপাতালে 3 দিন থেকে বাড়িতে শুয়ে থাকতে হয়েছিল 15 দিন। তখন দুর্গা হিমশিম খেয়েছিল। দোকানের সমস্যা সামলাতে পলাশ খুবই সাহায্য করলেও বাইরের কাজগুলোর জন্য স্বামীর পরামর্শ নিয়ে দুর্গাকেই বাইরে পা বাড়াতে হলো। পলাশের ওপর কয়েক ঘন্টা দোকান ছেড়ে যেতে খুবই ভয় হচ্ছিল তার, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু বাইরে যাতায়াত করতে করতে নিউ ইয়র্ক শহরটাকে নতুন মনে হলো না আর দুর্গার। শিশুরা একটু একটু করে বড় হয়, কিন্তু মেয়েকে প্রায় লাফিয়ে লাফিয়ে বড় হতে দেখছিল দুর্গা। অবশ্য দেখছিল আর কতক্ষণ। সেই 7 সকালে তার স্কুলে যাওয়ার পর থেকে আলাদা হয়ে যাওয়া, দেখা হয় রাত 8:30টায়। সেই প্রৌঢ়া শুধু অতিরিক্ত স্নেহের কারণে মেয়ের পাশে ছায়ার মতো থাকেন। দুর্গা ফিরে এলে ফোন করলে তার স্বামী এসে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। মেয়ে তখন রাতের খাওয়া শেষ করে গল্পের বই নিয়ে বিছানায়। বাথরুম থেকে একটু তাজা হয়ে বেরিয়ে এসে মেয়ের সঙ্গে গল্প করতে বসে কয়েকদিন আগে দুর্গা শুনেছিল, ওহ মাম প্লিজ, আই এম স্লিপিং। তুই তো বই পড়ছিস, একটু কথা বল। বই বন্ধ করে 4.5 বছরের মেয়ে চোখ বন্ধ করে বলেছিল, ওয়েল আই এম ফাইন, নো প্রবলেম। মেয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। ব্যবসায় ভারী অসুবিধা হয়। ইন্ডিয়া থেকে যে সময় মালপত্র এসে যাওয়ার কথা তার সময় না এলে, বা এসে গেলেও নানা সরকারি ঝামেলায় ডেলিভারি না পাওয়া গেলে, তখন দুবেলা দোকান থেকে বেরিয়ে ছুটোছুটি করতে হয়। ডেলিভারি পেয়ে গেলে আবার কিছুদিনের জন্য সমস্যা থাকে না। কিছুদিন হলো দোকানের যে দিকটায় কাস্টমাররা সাধারণত যায় না সেদিকে একটা ছোট ঘর তৈরি করা হয়েছে প্লাইউডের পার্টিশন দিয়ে।
সেখানে একটা মেশিন বসিয়ে একটা ক্যাসেট থেকে একের পর এক ক্যাসেটে ইন্ডিয়ান গানের কপি করে নিচ্ছে স্বামী। তারপর সেই সব সাদা ক্যাসেটের ওপর শিল্পীর নাম আর গানের কথা ছাপা কাগজ সেঁটে বাক্সবন্দি করে রাখছে। আমেরিকা এবং কানাডার বাঙালিদের মধ্যে যারা বাংলা গান পছন্দ করেন কিন্তু সহজে ক্যাসেট হাতে পান না, তারা মুখিয়ে থাকেন। ক্যাসেট প্রতি যা খরচ হয় তার 6 গুণ লাভ হয় স্বামীর। ব্যাপারটা যে অবৈধ তা বোঝার পর স্বামীর সঙ্গে তর্ক করেছিল দুর্গা। এটা ঠিক হচ্ছে না। একটা ক্যাসেট কিনে এনে গোপনে জাল ক্যাসেট তৈরি করে বিক্রি একদম বেআইনি। স্বামী প্রথমে কথা বলতে চাইলেও দুর্গার উত্তেজনা দেখে চুপ করে গিয়েছিল। দুর্গা একটু থামলে জিজ্ঞাসা করেছিল, এই দোকানে পলাশ কাজ করছে, সেটা কি বৈধ? আমেরিকায় এই মুহূর্তে নাগরিক নয় এমন কত লোক আছে। তুমি তোমার কাজ করো, কোনটা বৈধ আর কোনটা অবৈধ তা নিয়ে আমার সঙ্গে তর্ক করো না। বিরক্ত হয়ে এ বিষয়ে কথা বলা বন্ধ করেছিল দুর্গা। এত বড় দোকানটা তাকেই সামলাতে হতো পলাশের সাহায্য নিয়ে। কিছুদিন থেকে ছেলেটাকে একটু বেশি চুপচাপ বলে মনে হচ্ছিল, সবসময় অন্যমনস্ক হয়ে থাকে। একটু রেগে গিয়ে দুর্গা তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার বলো তো? পলাশ মুখ নিচু করল, উত্তর দিল না। কি হলো? আমি বলতে পারবো না, মাপ করবেন। কি এমন ঘটনা ঘটেছে যা তুমি বলতে পারবে না? কাকা আমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করেছে। তাই? এ তো ভালো কথা। তোমার তো আনন্দিত হওয়া উচিত। দুঃখ দুঃখ মুখ করছো কেন? আমার অসুবিধে হবে বলে ভাবছ? পলাশ উত্তর দিল না। এখনও দিন 7 সময় আছে, তারপর তাকে চলে যেতে হবে নিউ ইয়র্ক ছেড়ে। একা থেকে চাকরি করতে হবে। ছোট ঘরে গিয়ে স্বামীকে ব্যাপারটা জানালো দুর্গা। শুনে কপালে ভাঁজ পড়ল স্বামীর। তারপর মাথা নেড়ে বলল, দেখি, একটা ব্যবস্থা তো করতেই হবে। মেয়ের জন্য কিছু জামাকাপড় কেনার প্রয়োজন ছিল। স্বামী তো আছেই। পলাশের ওপর কাস্টমার সামলানোর ভার কিছুক্ষণের জন্য দিয়ে দুর্গা বেরিয়েছিল। বেলা 12টা থেকেই এখানে প্রচুর ভিড় হয়ে যায় দোকানে দোকানে, রাস্তায়। অবশ্য বেশিরভাগই ট্যুরিস্ট। বাংলাদেশের মানুষ সংখ্যায় ভারী, ইন্ডিয়ারও কিছু ট্যুরিস্ট আছে। ফুটপাথে হাঁটতে হাঁটতে দোকানগুলো দেখতে বেশ লাগে দুর্গার। এখন বাতাসে বেশি না হলেও একটা শিরশিরানি ভাব। রোদ চড়া হলেও সেটা যায়নি। দুর্গা লক্ষ্য করছিল ট্যুরিস্টরা তাকে দেখছে। আমেরিকার এই একমাত্র বাজার এলাকা যেখানে আমেরিকানদের কদাচিৎ চোখে পড়ে। বেশিরভাগ মানুষ কেনাকাটায় ব্যস্ত। দুর্গা একটা বড় শপিং মলে ঢুকে বাচ্চাদের পোশাক দেখছিল। এ সময় একটি পুরুষ কণ্ঠ খুব বিনয়ের সঙ্গে বলল, এক্সকিউজ মি। দুর্গা ঘাড় ঘুরিয়ে দেখল একজন সুদর্শন পুরুষ তার পাশে এসে দাঁড়িয়েছে। পুরুষটি জিজ্ঞাসা করল, আপনি কি বাঙালি? নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বলল দুর্গা। থ্যাংক গড, খুব ভালো হলো। আমিও বাঙালি। আপনি কি বাংলাদেশের? আবার হ্যাঁ বলল দুর্গা। খুব ভালো হলো। আপনি আমাকে একটু সাহায্য করবেন প্লিজ? কি ব্যাপারে? আজ আমার সহকর্মীর মেয়ের জন্মদিন। একটা ভালো গিফট দিতে চাই, কিন্তু কিছুতেই মন স্থির করতে পারছি না। আসলে আমি মেয়েদের জিনিসপত্র তো কখনো কিনিনি, খুব সমস্যায় পড়েছি। আমি কি করতে পারি? আমাকে যদি একটু আপনি সাহায্য করতেন। যাকে দিতে চান তার বয়স কত? 1 মিনিট বলে পকেট থেকে মোবাইল ফোন বের করে নম্বর টিপল। সাড়া পেয়ে বলল, আমি সিরাজ বলছি দাদা, একটু সাহায্য চাই। মেয়ের বয়স কত? ও ঠিক আছে, রাখছি। মেয়েটি আজ 11 বছরে পড়ল। ও। দুর্গা এগিয়ে গেল যেখানে বালিকাদের পোশাক ঝোলানো আছে। নানা রকমের বাহারি জামা হ্যাঙ্গারে ঝুলছে। দেখতে দেখতে নিজের অজান্তেই শ্বাস বেরিয়ে এলো বুক থেকে। তার ছোট্ট মেয়ে এই বয়সে কিছুতেই ফ্রক গায়ে চাপাতে চায় না। তার পছন্দ ছেলেদের শার্ট প্যান্ট। ওর গায়ের রং কী রকম? গায়ের রং? সর্বনাশ, আমি তো তাকে কখনো দেখিইনি। গায়ের রং না জানলে কোন জামা মানাবে তা তো ঠাউর করা সম্ভব নয়। এই রে, কোনো একটা নিরপেক্ষ রং নেই যা যে কোনো গায়ের রঙের সঙ্গে মানিয়ে যেতে পারে? আমি তো মেয়েটিকে কখনো দেখিনি। এইমাত্র কথা বললাম ওর বাবার সঙ্গে,
আর গায়ের রং তো ফোনে জিজ্ঞাসা করা শোভন হবে না। খুবই যুক্তিপূর্ণ কথা। দুর্গা বেছে বেছে দুটো আলাদা রঙের জামা বের করল, যা যে কোনো মেয়েই পরতে পারে। বলল, বোধহয় এই দুটো ভালো লাগবে, যে কোনো একটা নিতে পারেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? এই মা, এই সামান্য ব্যাপার নিয়ে আপনি ভাবছেন কেন? বেশ, এর একটাই নিয়ে নিচ্ছি। সিরাজ বলতেই দুর্গা চারপাশে চোখ ঘুরিয়ে মেয়ের জন্য পছন্দসই জামা দেখতে না পেয়ে ধীরে ধীরে দোকান থেকে বেরিয়ে এলো। নিউ ইয়র্ক তো বটেই, গোটা আমেরিকায় এই একমাত্র জায়গা যেখানে ফুটপাথে দাঁড়ালেই বাংলা কথা শোনা যায়। অবশ্য কিছু বাঙালি চেষ্টা করেন কায়দা করে ইংরেজিতে কথা বলতে, বেশিরভাগই হোঁচট খান। শুনতে বেশ মজা লাগে দুর্গার। আপনি আমাকে খুব সাহায্য করলেন। বলতে বলতে পাশে এসে দাঁড়ালো সিরাজ, তার হাতে সদ্য কেনা জামার প্যাকেট। মেয়েদের পোশাক ছেলেরা কিনতে অস্বস্তি বোধ করে, বাড়ির মেয়েদের বললে আপনাকে সমস্যায় পড়তে হতো না। আমেরিকায় আমি একা, আত্মীয়রা দেশে আছেন। বেড়াতে এসেছেন? না না, চাকরির সুবাদে এসেছি। ঢাকায় একটা বড় ফার্মে চাকরি করতাম, ওরাই পাঠিয়েছে 5 বছরের জন্য। আপনিও তো বাংলাদেশ থেকে এসেছেন। কি করে বুঝলেন? কলকাতা থেকেও তো আসতে পারি। আপনার বাচনভঙ্গি থেকে। কিছু যদি মনে না করেন, আপনার নামটা জানতে পারি? আমি দুর্গা। আচ্ছা, চলি। 2 দিন বাদে দোকান থেকে বেরোনোর আগে স্বামী হাসতে হাসতে বলল, তোমাকে একটা কথা বলা হয়নি। কথা না বলেই চোখ কুঁচকে তাকালো দুর্গা। পলাশ আমাদের যে সমস্যায় ফেলেছিল, সেই সমস্যা থেকে সে নিজেই উদ্ধার করেছে আমাদের। ওফ, খুব চিন্তায় পড়েছিলাম। স্বামীর আপাদমস্তক দেখল সে। ভারমুক্ত মানুষকে যেমন দেখায় তেমনই দেখাচ্ছে। তোমার সামনে বেচারা লজ্জায় বলতে পারছিল না। আমার সামনে লজ্জা? মাথা নাড়ল স্বামী। নিজের পোশাকটা যে কতদিন পাল্টায়নি তা স্বামী নিজেই বোধহয় জানে না। ওর তুলনায় পলাশ আজকাল বেশ ধোপদুরস্ত পোশাক পরে দোকানে আসে। স্বামী বলল, পলাশ প্রেমে পড়েছে। তোমাকে বলেছে? বলতে কি চায়, চেপে ধরলে বলতে বাধ্য হলো। মাইনে না বাড়ালে বিয়ে করা সম্ভব নয়। তাছাড়া মেয়েটিরও কিছু সমস্যা আছে, অন্তত 1 বছর অপেক্ষা করতে হবে বিয়ের জন্য। এখন ওই মেয়েটিকে নিউ ইয়র্কে একা রেখে চাকরি নিয়ে দূরে চলে যেতে ওর একদম ইচ্ছা করছিল না। আশ্চর্য, এটা তো ওর সমস্যা, আমরা কি করব? তা ঠিক, তবে পলাশ অন্য শহরে চলে গেলে আমরা যে বিপদে পড়ব তাও তো খুব সত্যি কথা। শেষ পর্যন্ত ও যখন আমাকে প্রস্তাবটা দিল, তখন ভেবে দেখলাম এটা সব দিক দিয়ে ভালো হবে। উফ, তুমি আজকাল বড্ড পিছিয়ে পিছিয়ে কথা বলো। স্বামী মুখ তুলে দুর্গাকে দেখল, তারপর বলল, পলাশ প্রস্তাব দিয়েছে আমরা যদি ওর বান্ধবীকে এই দোকানে চাকরি দিই তাহলে ওর খুব উপকার হবে। কী রকম? মেয়েটা সকাল থেকে সন্ধে পর্যন্ত দোকানের কাজে ব্যস্ত থাকবে, ওর একটা রোজগারও হবে। কাজ বা রোজগার নেই বলে এখন যেসব সমস্যা হচ্ছে তা হবে না। ওর কে কে আছে এখানে? মাসির বাড়িতে থাকে, যশোরের মেয়ে। দেখো, তুমি যা ভালো বুঝো তাই করো। তুমি একবার মেয়েটার সঙ্গে কথা বলে দেখো। ঠিক আছে, কাল আসতে বলো। বাইরে বেরিয়ে মিনিট 2 হাঁটতেই দুর্গা দেখল সিরাজ একটা দোকানের সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। এই তল্লাটে ওকে আগে কখনো দেখেনি সে। পাশ দিয়ে যেতে যেতে সে দাঁড়িয়ে গেল, বলল, জামা পছন্দ হয়েছে? খুব। দূর থেকে দেখে আমি তো ভাবতেই পারিনি আপনি আমাকে মনে রেখেছেন। অনেক ধন্যবাদ। এখন এই পাড়ায় কেনাকাটা করতে এসেছেন নাকি? না না, দেশে থাকতে গাড়ি চালাতাম তো, এখানে এসে তার প্রয়োজন হয়নি বলে চেষ্টা করিনি। কিন্তু অফিস থেকে বলেছে এখানে যাতে গাড়ি চালাতে পারি সেজন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে। এই ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। ড্রাইভিং লাইসেন্স? মনে মনে হেসে ফেলল দুর্গা। আদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে কী লাভ? সিরাজ জিজ্ঞাসা করল, আপনি নিশ্চয়ই ড্রাইভিংয়ে অভ্যস্ত? আমি? না না, বাংলাদেশে যখন ছিলাম তখন তো সুযোগই ছিল না, আর এখানে আসার পর। ড্রাইভিংটা কিন্তু শিখে নেওয়া উচিত। অন্তত আমেরিকায় বাস করার সময় এটা শেখা থাকলে বেশ কাজে লাগে। কিন্তু আমি শিখে কি করব? আমার তো নিজের গাড়ি নেই।
আজ নেই, কাল হবে না তা তো কেউ বলতে পারে না। প্রয়োজনের সময় শেখাটা খুব কাজে লাগবে, তাই বলি ড্রাইভিংটা শিখে নিন। দুর্গা উদ্বেলিত হলো। ঢাকায় যখন ছিল তখন পরিকল্পনাও করেনি সে গাড়ি চালাবে। তার উপর সেই গাড়ি চালানোটা যদি আমেরিকায় হয় তাহলে তো কথাই নেই। কি ভাবছেন? ইচ্ছে তো হচ্ছে, কিন্তু সময় বের করে গাড়ি চালানো শেখা কি আমার পক্ষে সম্ভব হবে? কিন্তু কোথায় যেতে হবে? কাছেই বেশ বড় গাড়ি চালানোর একটা স্কুল আছে, ওরাই গাড়ি দিয়ে শেখানোতে সাহায্য করবে। তার জন্য খুব বেশি চার্জও করে না। এই যে রাখুন, এই লিফলেটে সব কিছু বিস্তারিত লেখা আছে। রোজ 1 ঘন্টা ওদের কোচিং নিলেই 2 সপ্তাহেই লাইসেন্স পেয়ে যাবেন। এই ঠিকানায় কাল বিকেল 5টায় যদি আসতে পারেন তাহলে ভালো হয়, আমি থাকব। মাথা নেড়ে চলছিল দুর্গা। খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু স্বামীকে বলতে খুব সংকোচ হচ্ছিল দুর্গার। এই গাড়ি চালানো ব্যাপারটা নিয়ে স্বামী কখনো মাথা ঘামায়নি। ওকে বললে যে মুখের ওপর না শুনতে হবে তার 90% সম্ভাবনা আছে। ঘোড়া নেই, লাগাম কিনে কি হবে বলে হেসেই উড়িয়ে দেবে। বাড়িতে ফিরে এসে সে কাগজটা পড়ল। সকাল 8:30 থেকে কোচিং আরম্ভ হয়। প্রতিদিন ওরা 1 ঘন্টা সময় দেয়। দেখে খুশি হলো দুর্গা। সে দোকানে যাওয়ার আগেই 1 ঘন্টা ড্রাইভিং শিখতে পারবে। ব্যাপারটা স্বামীকে বলার কোনো প্রয়োজন হবে না। সেই সঙ্গে আর একটা কথা ভেবে খুশি হলো দুর্গা, ব্যাপারটা সে সিরাজকে না জানিয়েও করে নিতে পারে। তারপর যখন শেখা হয়ে যাবে, গাড়ি চালানোর লাইসেন্স পাবে, তখন সিরাজকেও চমকে দেবে সে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো। অবশ্যই জানাবেন কমেন্টে, ভিডিওতে লাইক করবেন। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।